আমার মনে হয় এটার লক্ষ্য হচ্ছে যে একটা নীল নকশা আছে রাজনৈতিক, যে বাংলাদেশকে সব দিক থেকে দুর্বল দুর্বল করে দেয়া। বাংলাদেশ যেন নিজের পায়ে না দাঁড়ায়। দেশ তো স্বাধীন করেছে, মুক্তিযোদ্ধাদের যে পুরস্কার দেয়া দরকার তারা সেই পুরস্কার পেয়েছে বা দেওয়া উচিত তাদের। যারা জীবিত আছে তাদের নিশ্চয়ই সেই পুরস্কার এবং অনেকটা দেওয়া দরকার, কিন্তু তার সন্তান তার প্রজন্মকে দিতে হবে যুগ যুগ ধরে, বছরের পর বছর এরকম কোনো, এটা কোনো যুক্তিসঙ্গত ব্যাপার না, কোনো কনস্টিটিউশনেও এটা নাই। এখন দেখেন একটা একটা সরকারের দিকটা যদি প্রথম আমরা তুলে ধরতে চাই, তো সরকারের যে ডুপ্লিসিটি, একটা দান্তিক যে একটা অবস্থা, হুম, একটা একটাকে কন্ট্রাডিক্ট করে। তারা যেরকম কথা বলে, কাজে তাদের সেরকম ইয়েটা দেখা যায় না। এবং ব্যাকগ্রাউন্ড, মানুষের স্মৃতিশক্তি দুঃখিত, এত দুর্বল না যে মানুষ হুম, এই 1 বছর বা 3 বছর বা 18 সালে কি হয়েছিল ওগুলো মানুষ মনে রাখেনি। আমরা জানি যে 18 সালে যেই কোটা বিরোধী আন্দোলন হয়েছিল সেটাকে কিভাবে তারা হ্যান্ডেল করতে চেষ্টা করেছে, এবং যেভাবে তারা অর্গানাইজড পদ্ধতিতে আন্দোলনটাকে সামনে নিয়ে যাচ্ছিল সরকার তখন পিছু হেঁটে। তখন সরকার, প্রধানমন্ত্রী তো নিজেই রাগ করেই হয়তো বলে দিয়েছিলেন যে আমি কোটাই রাখবো না। তারপরে এই যে একটা, এত বছর পরে এই যে একটা, এটা তো আমার মনে হয় সাজানো একটা খেলা। সরকার এটা করে থাকে। তারা সব সময় এক ধরনের নাটক করতে পছন্দ করে, নাটকীয়তার মধ্যে, এবং দুই দিকে দুই প্রতিপক্ষ তৈরি করে নানান রকম কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে তারা তাদের কাজ সম্পূর্ণ করতে চেষ্টা করে। তো সেখানে দেখেন কোটায়, এবার যে কোটা আন্দোলন হলো, কোর্টের রায় হলো, আমি হোম মিনিস্টারের, ল মিনিস্টার আনিসুল হক সাহেবের বক্তব্য শুনছিলাম। উনি বিবিসি কে একটা বক্তব্য দিয়েছেন। সেখানে উনি বলছিলেন যে কোর্টে কেন গেল না। পরবর্তী সময়ে কিন্তু স্টুডেন্টরা, ছাত্ররা কিন্তু তাদের প্রতিনিধি নিয়ে কোর্টেও গিয়েছে, এবং কোর্টের রায়ের কথা আপনি বলছিলেন যে কি বলেছে, সরকারের হাতে ছেড়ে দিয়েছে। তো এখন দেখেন যে পরিস্থিতিটা, যে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, এবং এই ছাত্ররা, আমি তাদের ইন্টারভিউ দেখছিলাম, তারা বলছে যে আমরা কোনো, আমাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই এবং আমাদের মধ্যে কারো কোনো ইনফ্লুয়েন্স নাই। এটা বারবার তারা কিন্তু সরকারকে বলে দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সরকার একবার বলছে যে বিদেশি টাকা পয়সায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, আবার বলছে যে স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা তা চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু আন্দোলনটা করছে, এবার আন্দোলনের নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন, যেটাকে ওরা বলছে যে বাংলা ব্লকেড। ওনারা ওটাকে বাংলা ব্লকেড বলছেন বারবার। তো আন্দোলনটাকে, এবং খুব সুন্দর একটা পদ্ধতিতে, যেটা আমরা কিন্তু আগে এই আন্দোলনের এই কৌশলটা আগে দেখিনি কখনো কোনো আন্দোলনে। এক ধরনের কৌশল করছে, এখানে মূল কোনো নেতা নাই। ওনাদের 60, 65 জন একটা সদস্যের একটা কমিটি আছে, এবং ওরা করছে কি, দশটা দশটা স্পটে আন্দোলনের কৌশলটা আমি বলছি যে খুবই চিন্তাশীল এবং সুন্দর আমার কাছে মনে হচ্ছে। এরা 10টা স্পট ঠিক করে রেখেছে। একখানে যখন মারধর করতে আসছে, ছাত্রলীগের আক্রমণ বা পুলিশের আক্রমণ যখন পাচ্ছে না, ওরা বেরিয়ে চলে যাচ্ছে, আরেক জায়গায় আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। এই যে সুন্দরভাবে যে ডিসিপ্লিন ওয়েতে যে আন্দোলন, এবং এটা আজকে যে পর্যায়ে চলে গেছে আমি দেখলাম, মানে লক্ষ লক্ষ লোকের আমি সমাবেশ দেখলাম। এই আন্দোলনে কিন্তু এই দেশের মানুষ সমর্থন দিচ্ছে, এই ছেলেদের, এই বাচ্চা ছেলেদের যে আন্দোলনটা, এখানে সারা দেশের মানুষ। তো রাজনৈতিক দলরাও তো দেবে, কারণ তাদেরও তো দায়িত্ব এ দেশের প্রতি, দেশের জনগণের প্রতি রাজনৈতিক দলগুলোরও তো দায়িত্ব আছে। তো এখানে তো আমার মনে হয় বিএনপি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাদেরও এটাকে সমর্থন দেওয়া উচিত, কারণ তাদের যে যুক্তিটা আছে এটাকে বুঝতে হবে। 56% যদি কোটায় চলে যায় তা বাকিটা কি থাকে? আর এই দেশের ভবিষ্যৎটা কি হবে যদি মেধাবিহীন মানুষকে আপনি অগ্রাধিকার দেন এবং সংখ্যাটা এরকম হয়? তাহলে তো ভবিষ্যতে কিছু থাকে না। অন্যান্য দেশে কোটা আছে, এবং আমি শুনেছি পাকিস্তানে ছিল, ভারতেও আছে, কিন্তু তারা ওই যে যারা অনগ্রসর, যারা যে জাতি গোষ্ঠী, তাদের জন্য কোটা থাকে। সেই কোটার পার্সেন্টেজ কি থাকে? 1%, 2%, নট 30%, নট 10%। এটা তো মানে দিস ইজ একদম মানে অবাস্তবিক একটা একটা প্রপোজাল। এটা কি করে সরকার মেনে নেয়, আমি তো এটাই বুঝতে পারি না। তারা কি দেশের ভবিষ্যৎ বা দেশের মানুষের কথা ভাবে না? একটা দেশ পরিচালনায় আপনার দক্ষ হাত দরকার, মেধা দরকার। এদেশকে সামনে এগিয়ে নিতে হলে সেখানে আপনি মেধা শূন্য লোকজন কোটার ভিত্তিতে
যার কোনো যোগ্যতা নাই, শুধুমাত্র একটা রিপ্রেজেন্টেশনের কারণে তাকে নিয়ে আসবেন সামনে। এইটা তো একেবারে অবাস্তব। আপনাকে নীতিগতভাবে কোটা আন্দোলনের মূল ব্যাপারটা বুঝতে হবে। এই কোটা আন্দোলন আন্দোলন নিয়ে কিন্তু নানান রকম রিউমারও ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে এরা নাকি কিন্তু অনেক। কোটা আন্দোলনকারী ও কোটা পাওয়ার জন্য যারা রিট করেছে তাদের যে বক্তব্য বা যুক্তিতে যে আমরা এই দেশ স্বাধীন করেছি, আমাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করেছে, সুতরাং আমাদের সেই অধিকার আছে। স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের প্রতি উপহার স্বরূপ এরকম কোটা বা চাকুরি দেওয়ার একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেজন্য তারা তাদের এই দাবি নিয়ে এসছে। এটাকে আপনি কিভাবে দেখেন? না, অবশ্যই এটা অবাস্তবিক দাবি। কারণ হচ্ছে যে দেশ তো স্বাধীন করেছে, মুক্তিযোদ্ধাদের যে পুরস্কার দেয়া দরকার তারা সেই পুরস্কার পেয়েছে বা দেওয়া উচিত তাদের। যারা জীবিত আছে তাদের নিশ্চয়ই সেই পুরস্কার এবং অনেকটা দেওয়া দরকার, কিন্তু তার সন্তান তার প্রজন্মকে দিতে হবে যুগ যুগ ধরে, বছরের পর বছর, এরকম কোনো, এটা কোনো যুক্তিসঙ্গত ব্যাপার না। কোনো কনস্টিটিউশনেও এটা নাই। আমাদের ব্যারিস্টার মোল্লা সাহেব আছে, উনি আমাকে সাক্ষী দিতে পারবেন, মানে হি ক্যান উইটনেস মি, যে আসলে তো কোনো কনস্টিটিউশনে এরকম কোনো প্রভিশন থাকতে পারে না। কারণ প্রজন্ম, তোমার বাবা যেটা করে গেছে, সে যেটা পেয়েছে সেটা নিয়ে ইউ শুড বি, তোমাদের গর্বটা ওই জায়গাতেই হওয়া উচিত। বরং আমি কিন্তু যদি আপনাকে প্রজন্ম, সেকেন্ড করে একটু কথা বলি, রাষ্ট্রের আমি, নাগরিকদের মাঝে সমতা বিধান করা রাষ্ট্রের, বাংলাদেশের এবং পৃথিবীর অন্যান্য দেশের সংবিধান হলো মৌলিক স্পিরিট। আপনি যদি 30% কোটা একটি বিশেষ গোষ্ঠীকে দিয়ে দেন, তাহলে আপনি নাগরিকদের মাঝে সমতা মেনটেন করতে পারলেন না। না না, আপনি এটা সম্ভবই না। 30% মানে কি আপনি চিন্তা করেন, 3% হতে পারে, 3% ইজ ইভেন মোর। এখানে 1%ও হওয়া উচিত না, আমি মনে করি 0.5% হওয়া উচিত। কোটা কি করে এত 30%, কোথাও কোথাও 9%। আর মেয়েদের জন্য কোটা, আমি মনে করি, আমি নিজে একজন মেয়ে বলে আমি বলছি যে আমার যেখানে সমাজে সমান সুযোগ আছে, আমি আমার মেধা অর্জন করব, আমি মেধার ভিত্তিতে আমি আমার চাকরি খুঁজবো। কিন্তু আমি মেয়েদের জন্য কোটা, আমি মনে করি এখনকার এই যুগে, এই সময় যেখানে পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য নাই, আমরা অন্তত দাবি করতে পারি। অনেক সময় সামাজিক ভাবে অনেকভাবে আছে, যদিও অনেক আপনার ডিসক্রিমিনেশন আছে এখন, কিন্তু তাই বলে আমি মনে করি না যে মহিলাদের জন্য কোটা থাকা উচিত। শুধুমাত্র অনগ্রসর, যেমন যেমন উপজাতীয় যারা আছে, দলিত শ্রেণী যারা আছে আমাদের এখানে, তারা কিন্তু আসলে, যেমন আমি আমি রংপুরের কথা বলি, ওখানে একটা অঞ্চল আছে, ওখানে প্রচুর দলিত, তো ওখানে প্রায় 3 লক্ষ দলিত পরিবার বা জনসংখ্যা আছে। তাদের ওখানে কিন্তু দেখা যায় 3টা বা 4টা স্কুল আছে, যথেষ্ট না। এরা কিন্তু পিছিয়ে পড়া। তো এদের জন্য ধরেন 0.5% একটা থাকতে পারে বা 1% একটা থাকতে পারে, কারণ আপনার জনসংখ্যার একটা, এটার একটা ডিসিপ্লিন, একটা অ্যানালিসিস থাকতে হবে বা একটা যুক্তি থাকতে হবে। তার জনসংখ্যার ভিত্তিতে সেই, যেমন আপনার মুক্তিযোদ্ধা নিয়ে অনেকে বলে 50,000-এর বেশি মুক্তিযোদ্ধা বাংলাদেশে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা কয়েক লক্ষে পরিণত হয়েছে। তো এইগুলোকে কিন্তু আপনাকে এগুলোকে অ্যাড্রেস করতে হবে, এগুলোকে হ্যান্ডেল করতে হবে। সরকারের দায়িত্ব অনেক বেশি, কিন্তু সরকার পক্ষ নেয়। আজকে হুম। ছেলেরা যে দাবি করছে, এটার জন্য তারা একটা কমিটি করে তা এটা এটা পরিষ্কার এটার উপরে একটা যাচাই বাছাই করতে পারতো, কিন্তু তা না করে থ্রেট করছে। এই যে আন্দোলনরত ছেলেগুলো, এদেশের আপামর, এদেশের ভবিষ্যৎ ওরা, এদের বিরুদ্ধে তারা বারবার হুমকি দিচ্ছে। এই হুমকি তো তার সরকার, আন্দোলন কিন্তু স্বাভাবিক জিনিস। একটা সরকার যখন অন্যায় করবে, একটা একটা দেশে যখন অন্যায় হবে, মানুষ এগিয়ে আসবে, আন্দোলন করবে, এটাই তো স্বাভাবিক, আন্দোলন তো হবেই। এটাই হচ্ছে একটা, এটা হচ্ছে একটা সহজাত একটা অবস্থা। মানুষ প্রতিবাদ করবে, মানুষ বিক্ষোভ করবে। সেখানে আমরা সরকার কি করেছি, গতবার যখন রাষ্ট্র, যখন ওই যে স্কুলে ছাত্রছাত্রীর আন্দোলন করলো, এই যে নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন করলো, কিভাবে সরকার করলো, আমাদের প্রধানমন্ত্রী ছাত্রলীগের ছেলেদের ডেকে বললো যে দেখো ওরা কি করছে, ওদের সাথে একটু কথা বলো। তারপরে কি হলো আমরা দেখেছি, আমরা দেখেছি, কারণ এর মিডিয়াতে এসছে। ছেলেগুলোকে, বাচ্চা ছেলে মেয়েগুলোকে মানে হত্যা করা হয়েছে, অনেকগুলো ডেড বডি পাওয়া গেছে, কিন্তু সবগুলোকে সাপ্রেস করা হচ্ছে পরবর্তী সময়ে। তো সরকারের এই অ্যাটিটিউডটা পরিষ্কার বোঝা যায়, এই সরকার তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে না, বাংলাদেশের সরকার না। এই জনগণের, এই আমাদের দেশের জনগণের সরকার যদি সেটা এটা হতো, তাহলে জনগণের জন্য বাংলাদেশের জাতীয় স্বার্থ চিন্তা করতো, জনগণ কি চায় কিন্তু তাদের। সরকারের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, আপনি কি মনে করেন কিনা সরকার আসলে
এই ছাত্রছাত্রীদের আন্দোলনের প্রেক্ষিতে, তাদের দাবির প্রেক্ষিতে একটা সহজ বা সুন্দর সমাধান দিতে পারবে, এবং সরকারের উপরে আস্থা রাখাটার আসলে কতটা আহ, আপনি মনে করেন উচিত? কারণ হলো এত কিছু হওয়ার পরেও রাস্তা তো ছাড়ছে না, এবং রাস্তা ব্লক করলে পরে আবার অন্যদিক থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থাতে আসলে কি করা উচিত আন্দোলনকারীদের? শেষ কথা বলবেন। গণতন্ত্র থাকলে এখানে আন্দোলন হবে। এখানে হুঁশিয়ারি দেয়া, সরকার যখন হুঁশিয়ারি দেয়, এখানে প্রমাণিত হয় একটা জিনিস, যে সরকার একটা স্বৈরাচারী সরকার, জনগণের পক্ষে সরকার নাই। এবং আজকে আপনি সরকারের অবস্থা নিয়ে তো আমরা দেখছি যে সরকারই চাচ্ছে মুক্তিযোদ্ধা কোটা দিতে হবে। তো এটা সরকারের বরং গণভোটে দিয়ে দেওয়া উচিত। যদি এটা এত বড় একটা ইস্যু হয়, এটা ইট শুড গো ফর একটা রেফারেন্ডামে চলে যাওয়া উচিত। সেটা না করে সরকার সরকার কি করছে, এই বাচ্চা ছেলেরা যাদের যাদের কোনো উদ্দেশ্য নাই, তারা একটা নীতি ভিত্তিক একটা বিশ্বাসের উপর তারা আন্দোলন করছে, এবং এটা খুবই যুক্তিসঙ্গত। সেখানে সরকার কি করছে, কোনো কিছু করছে না, তারা বরং হুমকি দিচ্ছে। বা তারা যেমন ওই বাচ্চা ছেলেগুলোকে হত্যা করেছে, মারধর করে তাদের রাষ্ট্রীয় যন্ত্র এবং তাদের ছাত্র যেটা শক্তি আছে সেটা দিয়ে তাদের উপরে নির্যাতন করে তাদের নিজ আন্দোলন বন্ধ করেছে। তারা মনে করেছে এখনো এটা করতে পারবে, কারণ মানুষ তো আসলে ধাপে ধাপে অভিজ্ঞ হয়, তাই না? এই ছাত্র আন্দোলন গত 2018 সালে যে আন্দোলন হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে এবং নিরাপদ সড়কের আন্দোলনের আলোকে তারা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছে, এবং তারা, আমি দেখলাম, খুবই অর্গানাইজড। এখানে ছাত্রলীগের ছেলেদেরও আমি দেখেছি যারা এই কমিটিতে আছে, 65 জনের একটা কমিটি করেছে ওরা। সেখানে তারা বলছে যে আমরা তো সরকার বিরোধী না, আমরা চাই এই 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 রিফর্ম। এখন ওরা রিফর্মের কথা বলছেন, ওরা বলছে কোটাই বাতিল হয়ে যাওয়া যাওয়া উচিত। 30% একটা অস্বাভাবিক ব্যাপার। একটা দেশের, রাষ্ট্রের, আপনি চিন্তা করেন এই যে বিএনপি বা আওয়ামী লীগ বলেন, এনাদের সমর্থন বা ভোটের পার্সেন্টেজ কত? 33%। এক একটা 33% যদি ভোট এটা বলে থাকে লোকে, এখন বিএনপি সমর্থন অনেক বেশি, এখন বদলে গেছে এটা। কিন্তু মানে আওয়ামী লীগকে যখন বলা হতো 33% সমর্থন ভুগি এ দেশের জনগণের, তো সেই 33%-এর মতো একটা কোটা দিয়ে দিচ্ছে একটা গোষ্ঠীকে, মুক্তিযোদ্ধা, যে মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে দেশের জনসংখ্যার মাত্র 50,000। যদি মুক্তিযোদ্ধা হয়, বা আপনি আপনি যদি 3 লাখও বলেন, তো জনসংখ্যার কত পার্সেন্টেজ হচ্ছে মুক্তিযোদ্ধা? তার সঙ্গে 30% আপনি কি করে মেলাবেন? মিলিয়ে দেখেন এটা কি কখনো হয়? দিস ইজ একেবারে একটা অবাস্তবিক একটা 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 প্রস্তাব। এটা সরকারই প্রমোট করছে, এবং সরকার কেন এটা বাতিল করছে না? কোর্টের নামে চেষ্টা করেছিল যে এটা কোর্টের অজুহাতে এটাকে প্রচলিত করবে। এটার লক্ষ্যটা কি? আমার মনে হয় এটার লক্ষ্য হচ্ছে যে একটা নীল নকশা আছে রাজনৈতিক, যে বাংলাদেশকে সব দিক থেকে দুর্বল দুর্বল করে দেয়া, বাংলাদেশ যেন নিজের পায়ে না দাঁড়ায়। দেখেন এখানে ড্রাগ, তরুণদের নষ্ট করে দেওয়ার জন্য ড্রাগের আপনি প্রচলনটা দেখেন। আজকে সন্ধ্যার পরে আপনি কোনো তরুণ ছেলেকে এখানে সেখানে পাবেন না। তারা কোথায় কোথাও বসে তারা আড্ডা মারছে, ড্রাগ খাচ্ছে। এগুলো তৈরি করা হয়েছে, আমার মনে হয় এগুলো সব পরিকল্পিত। এগুলোর থেকে বেরিয়ে আসার জন্য এই যে এই ছেলেরা যে যারা আন্দোলন করছে, তাদের আমি স্যালুট জানাই, এবং আমি মনে করি প্রত্যেকের এই আন্দোলনে সমর্থন দেওয়া উচিত। আপনার কথা শোনা যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি স্যালিউট জানাচ্ছেন। আমরা প্রিয় দর্শক, আপনারাও কি জনাব রিতা রহমানের সাথে একমত কিনা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে আপনার সামনে বাংলাদেশ সময় রাত 9টায় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই কোটা নিয়ে আপনাদের মতামত জানাবেন। আপনারা কি আসলে কোটা বাতিল চান, সংস্কার চান, নাকি আপনারা কোটা থাকুক তার পক্ষে চান? কেন চান সেই যৌক্তিকতা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখলে পরে আমরা অন্যরা দেখে সমৃদ্ধ হবে। জনাব অধ্যাপক করেছেন এবং জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রিতা রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা রইল, কৃতজ্ঞতা রইল। শুভরাত্রি। আসসালাম আলাইকুম। আপনাকে ধন্যবাদ।